Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সংকেত অডিও স্টোরি কোনোভাবেই একে সমর্থন করে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অরূপ, আপনি শুনছেন সংকেত অডিও স্টোরিজ। প্রথমেই আমরা আন্তরিকভাবে দুঃখিত সকল শ্রোতাদের কাছে যে আমরা বেশ কিছুটা সময় রেগুলারলি গল্প আনতে পারি, কিন্তু এই মাস থেকে প্রত্যেক সপ্তাহে থাকবে আপনাদের জন্য রোমহর্ষক কিছু গল্প। সংকেত অডিও স্টোরিজে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক হেমন্ত দত্তের কলমে হারান মাঝি সিরিজের গল্প বাদলা রাতের ভয়। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও এবং 62 FP স্টুডিও। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প বাদলা রাতের ভয়। নাচবন্দি বাস স্টপেজে বরেন যখন নামল তখন সন্ধে গড়িয়ে গেছে বেশ খানিকটা। মন্দিরের জন্য শাড়িটা কিনতে গিয়ে দেরি হয়ে গেল বিস্তর। পছন্দ ছিল না তার কিছুতেই, তাই বলে খালি হাতে তো আর যাওয়া যায় না। সেই জোরে গিয়েছিল শ্বশুরবাড়ি। তারপরেই প্রথম একা একা যাচ্ছে। নতুন বউয়ের জন্য কিছু না নিয়ে গেলে চলে। দোকান থেকেই দৌড় দিয়েছিল বরেন। কোনো রকমে ধরেছিল এই শেষ বাসটা, না হলে আজ হয়তো আশাই হতো না। নদী ঘাটে পৌঁছানোর জন্য পা বাড়ালো দ্রুত। নিজের মনেই বলল, কি জানি আদৌ নৌকা পাবো কিনা। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হবে মনে হয়। দুখিয়াপুর আদৌ পৌঁছতে পারবো কিনা কে জানে। যেতে যেতে আরও একবার আকাশের দিকে তাকালো বরেন। বিদ্যুৎ কালো চাদরে আঁচড় কাটতে শুরু করেছে। চলার বেগটা সে আরও খানিকটা বাড়িয়ে দিল। দুখুমিয়ার হাটখোলা থেকে খেয়া ধরতে হবে, পার হতে হবে নদী। প্রায় ঘন্টা খানেকের মামলা। এখন ভালোই ভালোই খেয়া পারাপারের কোনো নৌকা পেলেই বাঁচে। হঠাৎই পেছন থেকে ঘর ঘরে একটা গলা ভেসে এলো। কি হলো মশাই, ওভাবে দৌড়ে চললেন কোথায়? থেমে গেল বরেন। দেখলো তার থেকে হাত পাঁচেক দূরে রাস্তার উপরে দাঁড়িয়ে একটা লোক। আলো আঁধারিতে লোকটাকে কোনো প্রেত মূর্তি বলে মনে হচ্ছে। লোকটা ধীর পায়ে এগিয়ে এলো বরেনের দিকে। বরেনের বুকটা অজানা কোনো এক ভয়ে দুলে উঠল। লোকটা বরেনের কাছে এসে এইরকম ঘর ঘরে গলাতেই বলল, আপনাকেই বলছি, এভাবে রাত বিরেতে দৌড়চ্ছেন কেন? না, মানে ওই ঘাটের দিকে যাচ্ছিলাম, দেরি হয়ে গেছে তো, তাই নৌকা ধরবো বলে। এখন কি আর নৌকো কিছু পাবেন? আচ্ছা যান, দেখুন পান কি না। বরেন আলতো মাথা নেড়ে পা বাড়ালো। লোকটা আবারও পিছু ডাকলো, এই যে মশাই, একটা কথা বলি শুনুন। পুরনো ঘাট বন্ধ, নতুন ঘাটে নৌকো ধরতে হবে কিন্তু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে শুনুন মশাই, বলে আবারও পা বাড়ালো বরেন। লোকটা ডাক দিল আবারও। বরেনের এবার কিছুটা বিরক্ত মনে হলো। মনে মনে ভাবল, আচ্ছা গায়ে পড়া লোক তো, এদিকে দেরি হয়ে যাচ্ছে। বিরক্তিটা চেপে রেখে সহজভাবে বলল, হ্যাঁ বলুন, কি বলছেন? লোকটার কুতকুতে চোখ দুটো একটু যেন বড় হলো। সাবধানী গলায় বলল, আর যাই করেন, হারান মাঝির নৌকোতে যেন ভুলে উঠবেন না। আর যদি ওঠেনও, ভুলেও যেন তার গল্প শুনবেন না। বলেই লোকটা যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। বরেন এক মুহূর্তের জন্য থ হয়ে দাঁড়িয়ে রইল ওইখানে। লোকটা ঠিক কি বলতে চাইছিল ঠিক যেন বোধগম্য হলো না। দ্রুত নিজেকে গোছালো বরেন। তারপর আলতো মাথা নেড়ে নদীঘাটের দিকে আবারও পা বাড়ালো। কিন্তু নদী ঘাটে পৌঁছে থমকে গেল সে। পুরনো ঘাট সত্যি বন্ধ।
ঘাটের কয়েক ধাপ নিচে আড়াআড়ি বাঁধা বেশ কয়েকটা বাঁশ। সেখানে লাল কালিতে একটা টিনের বোর্ডের উপর লেখা আছে, বিপদজনক ঘাট, প্রবেশ নিষেধ। বরেন পুরনো ঘাট টপকে এগিয়ে গেল নতুন ঘাটের দিকে। সিমেন্ট দিয়ে বাঁধানো চওড়া ঘাট, বেশ কয়েকটা নৌকা বাঁধা আছে ঘাটে। দূরে একটা বাঁশের খুঁটোতে জ্বলছে হলদেটে একটা ডুম, কিন্তু কোনো মাঝির দেখা পেল না সে। গলা কিছুটা উঁচুতে চড়িয়ে ডাক দিল, মাঝি ভাই, মাঝি ভাই, কেউ আছো? বরেনের ডাক নদীর জলে ধাক্কা খেয়ে খেয়ে ফিরে এলো, কিন্তু কোনো উত্তর এলো না। বরেন এবার প্রমাদ গুনল, বুঝল মহা ফাঁপড়ে পড়েছে সে। পকেট থেকে মোবাইলটা বার করে মন্দিরাকে একটা ফোন করবে ভাবল, কিন্তু সিগন্যাল নেই এখানে। বরেন বুঝে উঠতে পারল না কি করবে। শেষ বাস তাকে নামিয়ে দিয়ে চলে গেছে বেশ কিছুক্ষণ আগেই, তাই ফিরে যাবে সেই উপায়ও তার নেই। আবার এই ফাঁকা নদীর ঘাটেও তো রাত কাটানো যায় না। হতাশার গুঁড়িটা বরেনের বুকে পাক খেয়ে শ্বাসের শব্দ হয়ে বের হয়ে এলো। এলোমেলো হাঁটতে হাঁটতে বরেন এসে হাজির হলো আবারও পুরনো ঘাটটাতে। হতাশাটা চাপতে না পেরে মুখে একটা আওয়াজ করে ভাঙাচোরা ঘাটটায় বসে পড়ল সে। আকাশে বিদ্যুতের আঁচড় আরো ঘন হয়েছে। গুরু গুরু শব্দে মেঘ ডাকছে। বাতাসে চাপা গুমোট ভাব। চারিদিক যেন ভীষণ থমথমে। মনে হচ্ছে এখনই ঝড় উঠবে, ভয়ঙ্কর এক ঝড়, ওলট পালট করে দেবে সবকিছু। নতুন ঘাটে বাঁশের খুঁটিতে যে হলদেটে আলোটা জ্বলছে, তার আলোর আভাটা এসে পড়েছে পুরানো ঘাটে। বরেন অনুভব করলো বাতাসে চাপা হিস হিসে একটা শব্দ। সেটা যেন পাক খাচ্ছে মৃদু গতিতে। কেন যেন তার মনে হলো এই আলো আঁধারিতে মিশে তারই দিকে এগিয়ে আসছে কেউ নিঃশব্দে। হঠাৎই বরেনের চোখ আটকে গেল ঘাটের শেষ প্রান্তে। সেখানে বাঁধা একটা নৌকা। নৌকাটা দুলছে নদীর ঢেউয়ে। প্রায় লাফিয়ে ওঠার মতো উঠে দাঁড়ালো বরেন। নিজের মনে বলল, নৌকাটা কি একটু আগেও এখানে ছিল? কই চোখে পড়েনি তো। কোথায় যাবেন কর্তা? বরেন চমকে তাকালো। দেখলো মাত্র কয়েক ধাপ সিঁড়ির নিচে দাঁড়িয়ে শীর্ণ চেহারার একটা লোক। লোকটার পরনে লুঙ্গি আর গেঞ্জি। আলো আধারিতে লোকটার মুখ স্পষ্ট দেখা না গেলেও বরেন বুঝলো লোকটা একটা মাঝি বটে, এবং খুব সম্ভবত নদীর ঘাটে যে ভাঙাচোরা নৌকাটা বাঁধা আছে সেটাই তার। বরেনকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা একই রকম ঘড়ঘড়ে গলায় বলে উঠল, উত্তর দিলেন না যে, কোথায় যাবেন? বরেন কিছুটা থতমত খেয়ে বলল, আমি যাব দুখিয়াপুর, কিন্তু কোনো মাঝি ভাইকে পাচ্ছি না যে। আসুন কর্তা আমার সাথে, আমার বাড়ি ওই দুখিয়াপুরি। বরেন একটু ইতস্তত করল। এই ঘাটে তো নৌকা চলাচল নিষিদ্ধ, তাহলে এই লোকটা নৌকাটা চালাচ্ছে কি করে? কিন্তু একটু পরেই বরেনের মস্তিষ্ক জানান দিল উত্তরটা। লোকটা মনে হয় নতুন ঘাটে জায়গা পায়নি, তাই ঘাট ফাঁকা হলে চুপি চুপি আসে এই ঘাটে। তার মতো যারা উটকো হাজির হয় তারাই এর যাত্রী। কে জানে, হয়তো বেশি পারা নিয়ে নেবে। সে যা হয় হবে। এখন যাওয়ার তো উপায় একটাই আছে, সেটাকে নষ্ট হতে দিলে চলবে না। বরেন বাঁশের ফাঁক গলে ঢুকলো ঘাটের ভেতর। ঘাটের অবস্থা সত্যি খারাপ। একটু বেসামাল হলেই ছিটকে পড়বে নদীর জলে। বরেন পা টিপে টিপে ভাঙাচোরা ধাপ ধরে নামল। নামতে নামতেই দেখতে পেল মাঝি ভাই ছইটার বাঁশের ডগায় একটা লণ্ঠন ঝুলিয়ে রেখেছে। বরেন কাঁধের ব্যাগটা আঁটো সাঁটো করে উঠল নৌকাটায়। নৌকাটা দুলে উঠল ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে। লোকটা দাঁতটা জলে নামাতে নামাতেই বলল, এ সামলে কর্তা সামলে, আসলে বহু পুরনো নৌকা তো, তাই পাটা একটু আলগা হয়ে গিয়েছে। আচ্ছা মাঝি ভাই, তুমি কি এখানেই ছিলে? না আসলে একটু আগেই ঘাটটা পেরিয়ে গেলাম, তখন চোখে পড়েনি, তাই জিজ্ঞাসা করলাম।
কর্তা, এখানেই ছিলাম, আপনার চোখে পড়েনি। বহু বছর এই দুকুমিয়ার হাট খোলার ঘাটে নৌকা বাইছি তো, মায়া পড়ে গেছে, কোথাও আর যেতে পারে না। লোকটার ঘাটের প্রতি গভীর ভালোবাসা নাড়া দিল বরেনকে। সত্যি গায়েগঞ্জে এখনো এমন কত পাগল আছে যারা এই মায়ার টানি রয়ে যায় বছরের পর বছর। বরেন আনমনে সিগারেটটায় বার কয়েক টান দিল। নৌকাটা দুলতে দুলতে এগিয়ে চলল নদীর বুক চিরে। বরেন সিগারেটটা শেষ করে ছুঁড়ে দিল নদীর জলে। ছইয়ের গায়ে আলতো ঠেস দিয়ে বসল সে। ছইটা নড়ে উঠল একটু আওয়াজ করে। মন্দিরের মুখটা ভেসে উঠল মনের পর্দায়। এই 6 মাসে বড্ড ভালোবেসে ফেলেছে মন্দিরাকে। বরেন তো বলেই দিয়েছিল পুজোর পরে শহরে নতুন বাসা ভাড়া নেবে। মন্দিরাকে নিয়ে পাকাপাকি থাকবে এবার। কোলে ফেলে রাখা ব্যাগটায় হাত ঢুকিয়ে কাপড়টা ছুঁল একবার। মন্দিরার নরম গায়ের ছোঁয়া পেল যেন। লাল রং মন্দিরার খুব পছন্দের। বরেনকে সে সরাসরি বলেনি, কিন্তু বরেন ঠিক বোঝে মন্দিরা কি খেতে পছন্দ করে, কি ভালোবাসে, সব। কখন যে নৌকাটা দুখিয়াপুর ঘাটে পৌঁছাবে কে জানে। বরেনের মনের অস্থিরতা মাঝির চোখে পড়ল হয়তো। দাঁত টানতে টানতে সে জিজ্ঞেস করল, কি হলো কর্তা, এমন ছটফট করছেন কেন? শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নাকি? বরেন একটু লজ্জা পেল, মুখ আলতো নামিয়ে বলল, হ্যাঁ মানে নতুন বিয়ে হয়েছে তো তাই। তারপর প্রসঙ্গটা সহজ করার জন্য বলল, তা মাঝি ভাই, তোমার নাম কি? আমি হারান, লোকেরা আমায় হারু বলে ডাকে। বরেনের মনে হলো কেউ লোহার ভারী একটা হাতুড়ি দিয়ে ধড়াম করে আঘাত করলো তার বুকে। রাস্তার ওই লোকটা হারান মাঝির নৌকাতেই উঠতে বারণ করেছিল না? বরেনের শরীরটা কেঁপে উঠল তীর করে। আর চোখে জরিপ করলো হারান মাঝিকে। লোকটাকে তো সাদামাটা বলেই মনে হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই একটু ঝাঁকানি খেয়ে গেল বরেন। সে তো লোকটাকে বলেনি সে তার শ্বশুর বাড়ি যাচ্ছে। তাহলে লোকটা জানলো কি করে? মনের ভেতর চলতে থাকা প্রশ্নটা করেই ফেললো সে মাঝিকে। মাঝি একটু আওয়াজ করে হাসল। কম বছর তো নৌকা বাইছি না এই ঘাটে, আপনার মতো কতজনকে যে খেয়া পার করলাম, সেই অভিজ্ঞতা থেকেই বললুম কথা। বরেন লজ্জিত হলো আবারও। মনে মনে ভাবল, ছি, লোকটাকে সন্দেহ করা উচিত হয়নি একদম। তাছাড়া যে ছটফট সে করছে তাতে যে কেউ দেখলে বুঝতে পারবে। আসলে রাস্তার ওই গায়ে পড়া লোকটার জন্যই যত উদ্ভট চিন্তা মাথায় আসে তার। কে জানে এই হারান মাঝি বলে লোকটার সাথে হয়তো ওই লোকটার পুরনো কোনো ঝামেলা আছে, তাই গায়ে পড়ে লোকটা কথাগুলো শোনাতে এসেছিল। এই কথা তো সত্যি, আজ এই হারান মাঝি না থাকলে নদীর ঘাটে বসেই তাকে রাত কাটাতে হতো। দুখিয়াপুর আর যাওয়াই হতো না তার। অবস্থাটা তাই সহজ করার জন্য বরেন মৃদু স্বরে বলল, মাঝি ভাই, একখান গান শোনাও তো দেখি, শুনতে শুনতে পথটা পার হয়ে যাই। কি যে বলেন কর্তা, এই গলায় গান? তবে গল্প শুনতে চাইলে শোনাতে পারি। তা শুনুন নাকি বাবু, হারান মাসির গল্প? লোকটার বলার মধ্যে কি যেন ছিল কে জানে। বরেনের বুকটা যেন গুড় গুড় করে কেঁপে উঠল, কিন্তু পরক্ষণে নিজেকে সহজ করে নিল সে। রাস্তায় বলা লোকটার কথা মাথায় এলো অগ্রাহ্য করল বরেন। কোলের ব্যাগটা একটু আঁকড়ে ধরে বসল সে। তারপর মৃদু স্বরে বলল, হ্যাঁ শোনাও তো দেখি একখান করকরে ভূতের গল্প, শুনতে শুনতে পথটা পেরিয়ে যাই। কর্তা, আমার বুকের ভেতরটাও গল্প শোনানোর জন্য ছটফট করছে। কতদিন গাউরে গল্প শোনায়নি। সেই শেষ শুনিয়েছিলাম রৌনক দাদা বাবুকে। তারপর তো ঘাট বন্ধ হয়ে গেল।
আমিও আর শোনাবার লোক পেলুম না। হ্যাঁ। বরেন পকেট থেকে আরো একটা সিগারেট বার করে ধরালো, তারপর এক মুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বেশ, এখন তো আমায় পেয়েছো, শোনাও দেখি জম্পেশ আর হারহিম করা একখান ভূতের গল্প। সে তো শোনাবো, কিন্তু আপনি ভয় পাবেন না তো কর্তা? হ্যাঁ। ভয়? আমি একটু নরম সরম বটে, কিন্তু ভীতু মোটেও নই। তুমি বলো। আরে বলো, আমি শুনছি। বরেন এক মুখ ধোঁয়া ছাড়লো, হারান মাঝি শুরু করলো তার গল্প। ঘটনাটা ঘটেছিল আমার জীবনে। এখন যে দুখিয়াপুর গ্রাম দেখছেন, আগে তেমন ছিল না। গায়ের মানুষজন যেন একটা পরিবার ছিল। একসাথে দল বেঁধে নদীতে যেত মাছ ধরতে। শীতকালে বজরা ভাড়া করে মধুগঞ্জের হাটে যেত ধান বেচতে। পাল পার্বণে সবাই এক হয়ে নাচ গান আনন্দ করত। কিন্তু এক বছর হলো কি কর্তা, শীতকালে যখন সব ধানে পাক রং ধরেছে, তখন শুরু হলো তুমুল বৃষ্টি। টানা 3 দিন ধরে চললো সেই বৃষ্টি। বৃষ্টি যখন থামলো, তখন মাঠ জলে থই থই। চাষিদের তো মাথায় হাত। ধানের গোড়ায় পচন ধরলো, তার সাথে শুরু হলো মড়ক লাগা। তবে এ মড়ক গায়ের মড়ক না, ফসলের মড়ক। 2-4 জন ছাড়া বেশিরভাগ চাষি তেমন ফসল তুলতে পারলো না। খুব অভাব অনটনে দিন কাটতে লাগলো, বুঝলেন কর্তা। এদিকে শীতকাল বলি নদীতে মাছ ধরাও তেমন উপায় নেই। কি যে উপায় হবে এই ভেবেই সারা সকলে। তো আমাদের গায়ের মোড়ল গগন ঘুরো একদিন বিকেলে শিবু চায়ের দোকানে জমায়েত ডাকলো, যদি কোনো উপায় বের করা যায়। কিন্তু জমায়েতই সার হলো। চা খাওয়া হলো বটে, কিন্তু জুৎসই কোনো উপায় বের হলো না। সবাই ঘরে চলে গেল মাথা নাড়তে নাড়তে। আমিও পা বাড়ালাম। কিন্তু রায় বাবুদের বাগানের কাছে এসেছি, হঠাৎই দেখলাম বাগানের পাঁচিল টপকে কেউ যেন ঝুপ করে নামলো। সন্ধে নেমেছে একটু আগেই, তাই লোকটারই ঠিক চিনতে পারলাম না। আমি পা টিপে টিপে এগিয়ে গেলাম কর্তা। পেছন থেকে জাপটে ধরলাম তাকে। কে রে তুই? লোকটার এবারে চিনতে পারলাম, বাগদিপাড়ার রতন বদ্দি। কিছুটা কড়া গলায় জিজ্ঞেস করলাম, বাগানের ভেতরে কি করছিলি? হ্যাঁ? রতন কাসুমাসু মুখ করলো, তারপর আলতো ঢোক গিলি বলল, বাগানের আম গাছটায় একটু মধু চাক দেখেছিলাম, তাই ভাবছি যদি চাকটা ভেঙে একটু মধু পাওয়া যায়, গঞ্জের হাটে বিক্রি করতাম তাহলে। ঘরে একটুও চাল নেই গো হারুদা, বউ ছেলে সব না খেতে পেয়ে মরতে বসেছে। আমি নিজেও তো এখন এই অবস্থাতেই পড়ে আছি, তাই রতনের অবস্থাটা বেশ বুঝতে পারলাম। একটু ভেবে বললাম, রতন, যাবি এক জায়গায়, সেখানে গাছে গাছে মৌচাক, কাটলেই সোনার তরল, যাবি? রতন একটু মুখ হা করে বলল, কোথায় গো হারুদা? মধুকরার জঙ্গল। রতন এবার ঢোক গিলল, কাপা কাপা স্বরে বলল, মধুকরার জঙ্গল? কিন্তু সেখানে তো শুনি হাড় মরি বাস করে গো। দেখ ভাই, কি করবি? তবে যদি এক মুঠো মধুকরার জঙ্গল থেকে মধু ঠিকঠাক নামাতে পারি, তাহলে বউ বাচ্চারা অন্তত এই বছর না খেয়ে মরবে না। রতন একটু মাথা চুলকে বলল, ঠিক আছে হারুদা, তাই যাব। হ্যাঁ, সে যা হয় দেখা যাবে। তা কখন যাবে বলো? আমি চাইনি কর্তা, গায়ের লোক ব্যাপারটা জানুক, তাতে বিস্তর ঝামেলা। অনেকেই ব্যাগরা দেবে, আমাদের যাওয়াটাও বন্ধ হয়ে যাবে। তাই রতনরে বললাম, ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে যাব। আর দেখিস,
বেশি লোকজন যেন না জানে। রতন আলতো মাথা নেড়ে চলে গেল। আমিও বাড়ি ফিরে গেলাম। কথা মতো অন্ধকার থাকতে থাকতেই হাজির হলাম নদীর ঘাটে। গিয়ে দেখি রতন আগেই পৌঁছে গেছে, কিন্তু নৌকায় পা দিয়ে থমকে গেলাম। রতন তো একা নয়, আরো কেউ রয়েছে সাথে। কিছুটা বিরক্ত হয়ে বললাম, রতন, তোর সঙ্গে ওটা কে? রতন একটু আমতা আমতা করে বলল, ইয়ে মানে হারুদা, মধুকোড়ার জঙ্গলে যাবো শুনি বউ একা ছাড়লো না, তাই এই ছেলেটাকেও সঙ্গে নিলুম। ও তো এখন বেশ বড় সড়ো হয়েছে, এই আষাঢ়ে 18 হলো, তাই সঙ্গে থাকলে একটু সাহস পাওয়া যায় আর কি। আমি ছেলেটার দিকে তাকালাম একবার। তখন শীতের মাঝামাঝি। ছেলেটা মাথায় বাদো টুপি আর চাদর জড়িয়ে আছে বলে ঠাহর করতে পারেনি কর্তা। যাই হোক, তিনজনে মিলে যাত্রা শুরু করলাম। রতন ছেলেকে নিয়ে কিছুটা জিম মেরে বসে আছে পাটার উপর। আমি জিজ্ঞেস করলাম, কিরে রতন, ভয় লাগছে নাকি? ভয়? হ্যাঁ, তাই একটু লাগছে হারুদা। আসলে বউ বলছিল আজ নাকি দুপুরের পর গেরন লেগেছে। হ্যাঁ, আমি শুনলাম গেরনের সময় ওই পিশাচিনির শক্তি নাকি খুব বেড়ে যায় খিদেও, তাই একটু ভয় লাগছে হারুদা। আমি জানি রতন ঠিকই বলেছে। গেরনের সময় সত্যি পিশাচিনীদের খিদে খুব বেড়ে যায় কর্তা। তাই চিন্তিত মুখেই বললাম, সেটা তুই ঠিকই বলেছিস রতন, কিন্তু আমরা দুপুর হওয়ার আগেই ফিরে আসবো। আমি দাঁড় টানার গতি বাড়িয়ে দিলাম। যেমন করি হোক জঙ্গলের কাজটা মিটিয়ে দুপুরের মধ্যে ফিরে আসতে হবে। কিন্তু কর্তা, তখনও জানতাম না আমাদের নিয়তি আমাদের ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। সময় আন্দাজ 10টা নাগাদ বুঝতে পারলাম যে আমরা পথ হারিয়েছি। মধুকোড়ার জঙ্গলে যেতে হলে কালীবুড়ির ঘাট পেরিয়ে একটা খাড়ি পথ ধরতে হয়। সেই মোতাবেক আমি খাড়ির পথ ধরেই এগিয়ে গিয়েছিলাম। কিন্তু কর্তা, ঘণ্টাখানি খাড়ির পথে দাঁড় টানার পরেও কোনো জঙ্গলের দেখা পেলাম না। আমরা বারবার ঘুরে ফিরে যেন একই জায়গায় এসে হাজির হচ্ছি। এদিকে আকাশ ঘোলাটে হতে শুরু করেছে। গেরুনের জন্যই নাকি অন্য কোনো কারণে চারিদিক যেন কেমন থমথমে। কাঁপা কাঁপা গলায় আমাকে বলল, হারুদা, লক্ষণ ভালো বুঝছি না, গেরন শুরু হলো বলে, তাছাড়া ঝড়ও হবে মনে হচ্ছে হারুদা। আমি একবার রতন আর তার ছেলের মুখের দিকে তাকালাম। দেখলাম তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মনে মনে ঠিক করলাম আর একটু দেখব, যদি জঙ্গলের হদিশ পাই ভালো, না হলে ফিরিয়ে যাব। কথাটা পারতেই যাচ্ছিলাম, কিন্তু কর্তা, ঠিক তখনই কোথা থেকে যেন একটা দমকা হাওয়া ছুটে এলো, আর আমাদের নৌকাটারে ঝড়ের বেগে টেনে নিয়ে চলে গেল সামনের দিকে। আমি কোনো রকমের দাঁড় ধরে বসে রইলাম। চারিদিক যেন আধারে ঢেকে গেল। নৌকা যে কোন পথে যাচ্ছে তা ঠাউর করতে পারলাম না। সত্যি কথা বলতে কি কথা, সে সময় মনে হচ্ছিল নৌকার সঙ্গে তিনজনই বুঝি নদীর জলে ছিটকে পড়ব। কিন্তু ভাগ্য হয়তো একটু হাসলো। দমকা হওয়া থেমে গেল হঠাৎ। চারপাশের অন্ধকার ভাবটাও একটু ফিকে হলো। হঠাৎই রতনের ছেলেটা চিৎকার করে উঠল, বাবা, ওই দেখো জঙ্গল। আমিও চমকে তাকালাম। দেখলাম সত্যি বেশ কিছুটা দূরে একটা জঙ্গল। রতন সেদিকে তাকিয়ে বলল, হারুদা, এইটাই কি মধুকোড়ার জঙ্গল? আমি জঙ্গলটারে যতটা সম্ভব তীক্ষ্ণ চোখে জরিপ করলাম, কিন্তু বুঝে উঠতে পারলাম না। তাই মৃদু স্বরে রতনরে বললাম, ঠিক বুঝতে পারছি না রে ভাই, চল যাওয়া তো যাক। আমি যত সম্ভব দ্রুত দাঁড় টেনে পৌঁছালাম জঙ্গলটার কাছে।
গাছের গুড়িতে কাশি বেঁধে তিনজনই ঢুকলাম জঙ্গলের ভেতরে। বেশ কিছুটা ঢুকতেই জঙ্গল ঘন হতে শুরু করলো। কেমন যেন হিস হিসে একটা শব্দ চারিদিকে ভেসে বেড়াচ্ছে। কিন্তু সেসবই অগ্রাহ্য করে আমরা এগিয়ে গেলাম আরো। কিন্তু কর্তা, কেন জানি না কিছুটা যেতেই আমার মন বলে উঠল, এটা মধুকরার জঙ্গল নয়। আমার বুকের ভেতর সংশয়টা বাড়িয়ে দিল রতন। হারুদা, এ তো কালচিতের জঙ্গল মনে হচ্ছে, মধুকরার জঙ্গল তো নয়। আমি মনের ভয়টারে চেপে রেখে বললাম, তোর এরকম মনে হওয়ার কারণ কি? তুই এর আগে কালশীতলের জঙ্গলে এসেছিলি কখনো? না, তা আসেনি। তবে দুখিয়াপুরের অনেকেই তো কালচিতের জঙ্গল নিয়ে কথা বলে, সেগুলো শুনেছিলুম, তাই মনে হলো। আমরা থেমে গেলাম। কাছে কোনো একটা গাছে অজানা কোনো পাখি ডেকে চলেছে এক নাগাড়ে। সেই ডাকটা যেন আমার মনে হলো আমাদের কোনো বিপদের ইঙ্গিত দিতে চাইছে। আমার বুকের ভেতরের ভয়টা বেড়ে গেল খানিকটা। রতন রে বললাম, শোন রতন, আর মধু জোগাড় করে কাজ নেই, আমরা বরং চল ফিরে যাই। কিন্তু ফেরার জন্য পা বাড়াতে যাব তার আগেই রতনের ছেলে মৃদু গম্ভীর স্বরে বলল, কাছে কোথাও একটা মধুর বড় শাক আছে, বুঝলে? আমি ওদের আওয়াজ পাচ্ছি। কান খাড়া করে শুনতে চাইলাম শব্দটারে। হ্যাঁ, সত্যি মৌমাছি ওনার গুনগুন শব্দটা মৃদুভাবে আসছে। আমরা বুকে সাহস নিয়ে এগিয়ে গেলাম। যত এগোচ্ছি কর্তা, তত গুনগুন আওয়াজটা বেড়েই চলেছে। আরো কিছুটা এগোতেই দেখলাম লম্বা একটা শাক গাছের নিচের ডালে ঝুলছে। রতন সেটার দিকে তাকিয়ে বলল, ভালো রস আছে হারুদা, এক হাড়ি তো হবেই, তাহলে কাজে লেগে পড়ি। আমি আলতু মাথা নেড়ে সম্মতি দিতেই রতন তার ছেলেকে নিয়ে শুরু করে দিল শাক ভাঙার কাজ। মৌচাক ভাঙতে গেলে আগে ধোয়া দিয়ে মৌমাছি তাড়াতে হয় কর্তা। তারপর চোখে মুখে ভালো করে গামছা বেঁধে দক্ষ হাতে কাটতে হয় শাক। রতন আর তার ছেলে ঝটপট আগুন জ্বেলে তাড়াতে লাগলো মৌমাছি। বন 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 শব্দে মৌমাছিগুলো উড়তে উড়তে দূরে চলে গেল। আরো একটু পরে শাক কাটা হলে বুঝলাম রতন মিথ্যে বলেনি, সত্যি এক হাড়ি রসই প্রায় হলো কর্তা। আমি দেখলাম অতটা রস পেয়ে রতন আর তার ছেলের উৎসাহ যেন বেশ কয়েক গুণ বেড়ে গেছে। জঙ্গলের আরো ভেতরে ঢুকলাম আমরা। তারপর বেশ কয়েকটা গাছে শাক পেলাম। এইসব দেখে রতন আর তার ছেলের উৎসাহ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রতন তো গদগদ হয়ে বলেই ফেলল, হারুদা, তখন ভুল বলছিলাম গো, এটা কালচিতের জঙ্গল নয়, মধুকরার জঙ্গলই। দেখছো না মৌচাকগুলো? আমি মাথা নাড়লাম, কিন্তু কর্তা, আমার মন যেন অন্য কিছু জানান দিচ্ছে। অনেকগুলো বছর নদী আর সেই জঙ্গলেই তো আমার কেটেছে, তাই আমার অনুভূতি যেন অন্য কিছু বোঝাতে চাইছিল আমাদের। কেন যেন মনে হচ্ছে যে এটা কালশীতলের জঙ্গলই, এবং এটা জঙ্গলের সেই দিক যেদিকে বিশেষ কেউ একটা মারায় না। কিন্তু কথাটা ঠিক মন খুলে রতন রে বলিয়ে উঠতে পারছি না। তাই মনের অস্বস্তিটা চেপে রেখে হাড়িগুলো ধরে বসে রইলাম। রতন আর তার ছেলে ঝড়ের বেগে কাটতে লাগলো শাকগুলো। হাড়িগুলো ভর্তি হতে লাগলো দ্রুত। এবার ফেরার পালা। রতন হাড়ির মুখগুলো ডালপালার গামছা দিয়ে শক্ত করে বাঁধল। ফিরতে যাব এমন সময় কিছুটা দূরে একটা ঝোপ ঝটফট করে নড়ে উঠল। আমরা তিনজনই চমকে তাকালাম সেদিকে। কিন্তু কর্তা, ঝোপটার দিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল আমার। জঙ্গল ঘন বলে আলো বিশেষ ঢুকছে না, আর সেই আলো আধারে দেখলাম
দুটো চোখ জল জল করে জ্বলছে। আমার শরীরটা কেঁপে উঠল থরথর করে। আর চোখে তাকিয়ে দেখলাম রতনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে রতনের ছেলেটা। সে চাপা স্বরে বলল, হারু কাকা, হারু কাকা, আমাদের পিছনে কে কে দাঁড়িয়ে আছে? আমি চমকে তার দিকে তাকালাম। চাপা স্বরে জিজ্ঞেস করলাম, কি দাঁড়িয়ে আছে? জানি না, তবে কেউ একজন দেখছে আমাদের পিছন থেকে। এতক্ষণ উত্তেজনায় খেয়াল করিনি, কিন্তু কথা আমার নাকে একটা আষ্টে গন্ধ এসে লাগলো। একদিকে ঝোপে দুটো জ্বলন্ত চোখ, অন্যদিকে অজানা কেউ। এই দুয়ের মাঝে আমরা তিনজন দাঁড়িয়ে আছি। আমি আলতো ভঙ্গিতে ঘুরলাম পেছনে। সত্যি বলছি কর্তা, আমারও যেন মনে হলো কেউ দাঁড়িয়েছিল আমাদের থেকে হাত কয়েক দূরে। কোনো মেয়ে ছেলে হবে, কেমন একটা আগুনের দৃষ্টি নিয়ে দেখছিল আমাদেরকে। আমি ঘুরতেই সে যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল, আর সাথে সাথে আষ্টে গন্ধটাও যেন চলে গেল। আমি রতন আর তার ছেলেকে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই হিংস্র গড়গড়ে একটা গর্জন কানে ভেসে এলো, সাথে রতনের গলা ফাটানো চিৎকার, হারুদা, হারুদা সরে যাও, হারুদা সরে যাও! আমি কিছু বোঝার আগে দেখলাম মূর্তি থাকা ছোটের আড়াল থেকে ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়লো একটা বুনো শিয়াল। রতন দুহাত বাড়িয়ে আটকাতে চাইল বুনো শিয়ালটাকে। শিয়ালটার মনে হয় রাক্ষসে খিদে লেগেছিল কর্তা। হিংস্র এক আসর বসালো রতনের ডান হাতে। ঝরঝর করে সেখান থেকে রক্ত ঝরে পড়তে লাগলো। আমি দারুণভাবে বুঝলাম হিংস্র শিয়ালটা আমাকে লক্ষ্য করে লাফ দিয়েছিল, আর রতন আমাকে বাঁচাতে গিয়েই খেয়েছে ধারালো আসর। শিয়ালটা ছিটকে পড়েছিল একটু দূরে। রতনও টাল সামলাতে না পেরে পড়ে গিয়েছিল মাটিতে। কিন্তু তখনও ভাবিনি কর্তা, একটা বুনো শিয়াল এত হিংস্র হতে পারে। একটু পরে সে ঝটকা দিয়ে তুলল শরীরটা। গড়গড়ে চাপা গর্জন করতে করতে এগিয়ে চলল রতনের পড়ে থাকা দেহটার দিকে। ধারালো থাবাটা তুলল রতনের বুকে। মুখটা হা করতেই ধারালো দাঁতের শাড়িগুলো বেরিয়ে পড়ল, আর সেখান থেকে লালা রস টপ টপ করে ঝরে পড়তে লাগলো রতনের মুখে। শিয়ালটা ওই অবস্থাতেই মুখটা একটু তুলে গলা উঁচিয়ে ডাক দিল বেশ কয়েকবার। আর কর্তা, তারপর যা ঘটলো তা সারা জীবনেও বলতে পারবো না আমি। সেই ডাক সামনের দৈত্যাকার গাছগুলোতে ধাক্কা খেতে লাগলো, আর সাথে সাথে দেখলাম অন্তত গোটা 10 বুনো শিয়াল দুরদার দুরদার করে জঙ্গল থেকে ভেঙে চুরে এগিয়ে আসছে আমাদের দিকে। তাদের চেহারা দেখলে মনে হবে এক একটা নেকড়ে বাঘ। চোখগুলো জ্বলছে আগুনের ভাটার মতো, যেন বহুদিন কোনো শিকার পায়নি তারা। আজ পেতে জেগে উঠেছে রাক্ষসের এক খিদে। শিয়ালের দলটা চাপা গর্জন তুলে ঘুরতে লাগলো রতনের দেহটারে ঘিরে। যে কোনো মুহূর্তে ছিঁড়ে কুটে খাবে যেন শরীরটারে। আমি আর রতনের ছেলে তখন পাথর হয়ে গেছি কর্তা। পায়ে যেন কেউ দড়ি বেঁধে দিয়েছে, নড়তে চড়তে পারছি না। প্রথম শিয়ালটা আরো একটা ডাক ছাড়লো। থেমে গেল গোল হয়ে ঘুরতে থাকা বুনো শিয়ালের দলটা। আমি জানি এবার ওরা ছাপাবে রতনের দেহটার উপর। আর ঠিক তখনই কর্তা, একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের পেছন থেকে ভেসে এলো একটা বিচিত্র আওয়াজ। আওয়াজটা ছুরির ফলার মতো তীক্ষ্ণ আর ধারালো। সাথে সাথে বুনো শিয়ালের দলটা বের বেগে জঙ্গল টুপকে অদৃশ্য হয়ে গেল। ঠিক যেভাবে হিংস্র সাপদ বা ওই জাতীয় কিছু দেখে সবাই প্রাণ ভয় পালায়, তেমন করেই গা ঘিনঘিনে আষ্টি গন্ধটা নাকে এসে লাগলো। ঘুরলাম পেছনে, দেখলাম মাত্র হাত কয়েক দূরে এক মাঝবয়সী বৃদ্ধা
মেয়ে ছেলে দাঁড়িয়ে, বয়স আন্দাজ ওই 50-55 হবে। পরনে কালো রঙের কাপড়, হাতে একটা বাঁকা লাঠি, চোখ দুটো যেন কেমন গোলাটে। আমি কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই মহিলা ক্ষণক্ষণে গলায় বলল, খুব বিপদে পড়েছিলি তো, আমি না এলে তো সব খেয়ে ফেলতো ওরা। আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ তা ঠিক, কিন্তু তুমি কে? এই জঙ্গলেই বা কি করছো? আমি আমি এই জঙ্গলেই থাকি। এই জঙ্গলটাই তো আমার বাড়ি রে। বহু বহু বছর ধরে আমি এখানেই পড়ে আছি। কি করব বল, তোদের মনুষ্য সমাজে তো আমাকে আর ঠাঁই দিল না, তাই আমি এখানেই থাকি। আমি বুঝলাম মেয়েটিকে কোনো কারণে গাঁ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, হয়তো কোনো লজ্জাজনক কাজ করেছিল, ধরা পড়ায় সমাজে ঠাঁই হয়নি, তাই আশ্রয় নিয়েছে এই জঙ্গলে। মহিলা রতনের ছেলেকে উদ্দেশ্য করে এরকম খ্যানখ্যানে গলায় বলল, তুই আয়, আমার সাথে আয়। মাদিকে কিছুটা গেলে একটা গাছ আছে, তার ছাল এনে সেটা থেঁতলে রসটা তোর বাপের ওই ক্ষতটায় লাগাবি, তাতে উপশম হবে। আয় বাপ আয়, আমার হাতে যে বেশি সময় নেই রে, আয় আয়। রতন এখন উঠে বসেছে বটে, কিন্তু মাটিতেই ঝিম মেরে বসে আছে, চোখে মৃত্যু ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছে। রতনের ছেলে একবার আবার ডান হাতটার দিকে তাকালো, সেখান থেকে তখনও রক্ত ঝরছে। কই রে, আয় রে, বললাম না আমার দেরি হয়ে যাচ্ছে। আমার যে খাওয়ার সময় হয়ে গেল রে। আয় আয়। রতনের ছেলে তাকিয়ে রইল বাবার দিকে কিছুক্ষণ, হয়তো সম্মতি নিতে চাইল। রতন আলতো মাথা নেড়ে সম্মতি দিতেই সে হাঁটা দিল ওই মেয়েটার সাথে। ওই বৃদ্ধা মহিলা চলে যাওয়ার সাথে সাথেই আষ্টে গন্ধটাও যেন মিলিয়ে গেল। আমি রতনের পাশে গিয়ে বসলাম। ছেলেটার ফেরার জন্য অপেক্ষা করতে হবে এখন আমাদের। চারপাশটা কেমন যেন একটু বেশি চুপচাপ, অন্ধকার ঘন হচ্ছে আরো। সেই পাখিটা আবারও ডাকছে কাছে কোনো কাছে, কেমন যেন একটা ভয় ছড়িয়ে যাচ্ছে সেই ডাকের সাথে সাথে গোটা জঙ্গল জুড়ে। রতন মৃদু স্বরে বলল, এই ছেলেটার গায়ে এমন আষ্টে গন্ধ কেন বলো তো হারুদা? যেন পেটের ভাত একেবারে উঠে আসছিল। জঙ্গলেই থাকে তো বলে মনে হয়, খাড়িতেই মাছ টাছ ধরে, সেই কারণেই গন্ধ হবে। না গো হারুদা, এ মাছের গন্ধ নয়, এ যেন কাঁচা মাংসের গন্ধ। আমি কিছুটা কর্তা বিরক্ত হলাম রতনের উপর। চাপা বিরক্তিটা নিয়ে বললাম, বাজে বকিস না তো রতন, ভয় পেয়েছিস বলে তোর এমন মনে হচ্ছে। মানুষ কি করে কাঁচা মাংস খাবে? রতন আমার বিরক্তিটা লক্ষ্য করেই চুপ করে গেল। আমিও আর কথা বাড়ালাম না, অপেক্ষা করতে লাগলাম রতনের ছেলের ফেরার জন্য। ফিরলেই তাড়াতাড়ি জঙ্গলটা ছেড়ে বেরিয়ে যাব। একটু পরে রতন একই রকম ভয় মেশানো গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা হারুদা, গেরম কি শুরু হয়ে গেছে? চারপাশ কেমন যেন লাগছে আমার। কথাটা শুনেই আমি তড়াক করে লাফিয়ে উঠলাম, হ্যাসকা টান দিলাম রতনের হাত ধরে। রতন, রতন দৌড়ে চল, বিপদ হয়ে গেছে রে, বিপদ হয়ে গেছে। রতন কিছু বুঝতে না পেরে বোকার মতো জিজ্ঞেস করলো, কি হয়েছে হারুদা?
এমন বলছো কেন? ওরে রতন মারাত্মক ভুল হয়ে গেছে। ছেলেটার মনে হয় চরম বিপদে পড়ে গেছে। ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে ছেলে নয়, ও হলো হারমোনি। গেরন শুরু হয়ে গেছে রতন, খিদে জেগেছে ওর। একটু আগে কি বলি গেল মনে পড়ছে না? আমার যে খাবার সময় হয়ে গেল। ও হারমোনি রতন, ও হারমোনি। আমার 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 ছেলেটার কি হবে হারুদা? আমার ছেলেটা ওরে এখন ভেবে লাভ নেই। চল যেমন করি হোক ছেলেটার ওই পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে হবে। রক্ষা করতে হবে, চল চল। আমরা বাঁদিকের জঙ্গল ভেঙে পাগলের মতো ছুটে চললাম, কিন্তু কিছুটা যেতেই ভয়ঙ্কর মৃত্যু আর্তনাদটা থামিয়ে দিল আমাদের দৌড়। রতন ডুকরে কেঁদে উঠল। হারুদা হারুদা আমার ছেলেটাকে। আমি রতন রেহাজকা টান দিয়ে আবারও ছুটে চললাম। কয়েকটা ঝোপ টোপকাতেই দৃশ্যটা দেখে পাথর হয়ে গেলাম যেন। বেশ কিছুটা দূরে একটা ঝাঁকড়া গাছ, আর তার নিচে দাঁড়িয়ে সেই পিশাচ। দেখলাম দেহের আকৃতি এখন সাধারণ মানুষের ছাড়িয়ে গেছে। এক হাতে ধরা রতনের ছেলেটা ঘাড় মুটকে ঝুলছে একদিকে, চোখ দুটো ঠিকরে বের হয়ে এসেছে। আমাদের কানে আসতে লাগলো হাড় চিবানোর কর্মর কর্মর শব্দ। রতন ছুটে গেল। আমি এক হাতে তার মুখটা প্রাণপণে চেপে আটকে রাখতে চাইলাম তাকে। সে পাগলের মতো চটপট করতে লাগলো কর্তা ছেলের কাছে যাওয়ার জন্য, আর আমি গায়ের সমস্ত শক্তি দিয়ে ধরে রেখেছি তাকে। হারমোনি নামক পিশাচটি রতনের ছেলেটারে আমাদের চোখের সামনে চিবিয়ে খেতে লাগলো কর্তা। কিছুটা পরে সে তাকালো আমাদের দিকে। আমি দ্রুত রতনের শরীরটা টেনে নিয়ে একটা ঝোপের আড়ালে চলে গেলাম। একটু পরে সব আওয়াজ থেমে গেল। চারিদিকে একদম চুপ, কোনো আওয়াজ নেই। আমি রতনের নিয়ে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলাম। ধীর পায়ে এগিয়ে গেলাম ঝাঁকড়া গাছটার দিকে। সেখানে তখনও পড়ে আছে রতনের ছেলের আধ খাওয়া দেহটা কর্তা। দলা দলা রক্ত আর কাঁচা মাংস, হাড় ছড়িয়ে ছিটিয়ে। রতনের ছেলের হাত খাওয়া দেহটাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল রতন। কি হলো রে বা? কি হলো? আমার সব শেষ হয়ে গেল। আমার কেন সে তখন পাঠালো রে বা? কি হলো রে বা? আমার ছেলেটা সত্যি বলছি কথা, আমার নিজেরই বড় অপরাধী লাগলো। আমি তো জোর করে রতনের জঙ্গলের সন্ধান দিয়েছিলাম। আমার বুক পেটে কান্না বের হয়ে আসতে চাইলো কর্তা। আমার জন্য এক বাপ তার সন্তান হারা হলো, তাও এত নৃশংসভাবে। চুপ করে দাঁড়িয়ে রইলাম আমি। কিন্তু কর্তা হঠাৎই দেহটারে ছেড়ে লাফিয়ে উঠল। আর কোমরে গোজা সবসময় একটা কাটারি গোজা থাকে। এই গাছের ডালপালা কাটার জন্য যদি দরকার হয়। রতন সেই কাটারিটা আমার কোমর থেকে এক হাঁচকায় টেনে নিল। তারপর দৌড় দিল সামনের দিকে চিৎকার করতে করতে। শয়তান, তুই আমার ছেলেটাকে এইভাবে মেরেছিস, তোকেও আমি। রতন চোখের পলকে সামনে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। আমি এক মুহূর্ত পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর দৌড় লাগালাম সামনের দিকে। রতনকে ডাকতে ডাকতে সামনের দিকে ছুটতে লাগলাম। রতন, যাসনি, দাঁড়া রতন। বেশ কিছুটা গিয়েও রতনের দেখা পেলাম না। গলা উঁচিয়ে বার কয়েক আবারও ডাক দিলাম, কিন্তু আমার ডাক সামনের গাছগুলোতে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। কোনো উত্তর এলো না। হঠাৎ করে পায়ে ধাতব কিছু ঠেকতে থমকে দাঁড়ালাম আমি। তাকে দেখলাম আমার সেই কাঠারিটা যেটা নিয়ে রতন পাগলের মতো ছুটেছিল সেটা পড়ে আছে মাটিতে। আমার বুকটা প্রচন্ড ভয়ে নড়ে উঠল। বুঝতে পারলাম
রতন আর ফিরবে না। শরীরটা তখন কাঁপছে আমার, নাকে আওয়াজ আসতে লাগলো সেই আষ্টে গন্ধটা। তার মানে সেই শয়তান ধারে কাছেই কোথাও আছে। আমি সামনের দিকে পা বাড়াতে যাব, তখনই রতনের বুক ফাটা চিৎকার শুনতে পেলাম। ছুটে গেলাম সেই আওয়াজ লক্ষ্য করে, আর ভাঙার তীব্র ভয়ঙ্কর শব্দে ভরে গেল চারিদিক। আমার শরীরটা যেন ভয়ে পাথর হয়ে গেছে। হঠাৎ শুনতে পেলাম একটা তীব্র কর্কশ গলার আওয়াজ। খুব খিদে, ভয়ঙ্কর খিদে, আমার ভয়ঙ্কর খিদে। কত বছর না খেয়ে আছি। হায় 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 হায়, আমার কাছে আয়। আমি উল্টো দিকে দৌড়তে লাগলাম। কাজটা ঠিক করছে কিনা জানি না, কিন্তু তখন বোধ আমার কাজ করেনি। আমার মন বলছিল যে বাঁচতে চাস তো পালা। আমি পাগলের মতো দৌড়ে চললাম। হঠাৎ কোনো কিছুতে পা জড়িয়ে উমড়ে খেয়ে পড়ে গেলাম। দ্রুত উঠতে গেলাম, কিন্তু নাকে আষ্টে গন্ধটা এসে লাগলো আবার। চমকে দেখলাম আমার থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে সে হারমারি। চোখ তার জ্বলছে ভাঁটার মতো, দুলতে দুলতে হাসছে আর বলছে, হারান মাঝি থামল। বরেন দেখল নৌকা প্রায় দুখিয়াপুর ঘাটে পৌঁছে গেছে। মনটা একটু ফুরফুর করে উঠল তার। আর একটুখানি সময়, তারপর দেখা পাবে মন্দিরার। ও যেন এক যুগ পর দেখা হবে। ব্যাগটাকে কাঁধে ফেলে উঠে দাঁড়ালো সে। আলগা হাসি নিয়ে বলল, তা মাঝি ভাই, কি যেন নাম বলছিলে তোমার? হারান মাঝি। হ্যাঁ, তুমি কিন্তু বেশ জমিয়ে গল্প বলতে পারো। লিখতে জানলে তোমায় ঠেকায় কে? আমার গল্প আপনার বিশ্বাস হলো না কর্তা? বিশ্বাস? এরকম গাঁজাখুরি গল্প কে বিশ্বাস করবে ভাই বলো তো? গাঁজাখুরি ছাড়া আর কি বলি এটাকে বলো? পিশাচি রতন আর তার ছেলেকে ওরকম ঘাড় মোটকে খেয়ে ফেললো, আর তোমায় হাতের কাছে পেয়েও ছেড়ে দিল। এইটা কখনো বিশ্বাস করা যায়? বলেই উঠে পড়ল বরেন। কাঁধের ব্যাগটা একটু আঁকড়ে ধরল, তারপর পকেট থেকে মানি ব্যাগটা বার করে পারানির জন্য বাড়িয়ে দিল হারান মাঝির দিকে। হারান মাঝি হাত বাড়ালো না, পরিবর্তে বলল, আচ্ছা কর্তা, দেখুন তো এবার বিশ্বাস হয় কিনা। সেদিন ওই পিশাচিনি আমার ঘাড়টা ঠিক এইভাবে মটমট করে মুটকে দিয়েছিল। হাড় মটকানোর তীব্র শব্দে ভরে গেল চারিদিক। বরেন বিস্ফারিত চোখে দেখল হারান মাঝির ঘাড়টা একদিকে ঝুলে গেছে, চোখ দুটো বের হয়ে এসেছে ঠিকরে, টকটকে লাল জিভটা বেরিয়ে গেছে লম্বা হয়ে। বরেন চিৎকার করে উঠে দৌড় দিল খেয়াঘাট ধরে। পেছনে হারান মাঝির সেই পৈশাচিক হাসিটা প্রতিধ্বনিত হতে লাগলো। কি হলো বাবু, এবার বিশ্বাস হলো তো? হারান মাঝি কখনো গাঁজাখুরি গল্প বলে না।
বরেন হুমড়ি খেয়ে পড়ে গেল সামনের রাস্তাটায়। ব্যাগ থেকে ছিটকে বেরিয়ে এলো এক লাল কাপড়। কাঁপা কাঁপা হাতে তুলতে গেল কাপড়টা, কিন্তু সে পারল না। জড়ানো গলায় শুধু বলল, কথাটা শেষ করতে পারল না। বুকটা চেপে ধরে মুখ থুবড়ে আবারও পড়ে গেল লাল কাপড়টার উপর। কষ বেয়ে গড়িয়ে আসলো টাটকা লাল রক্ত, আর সেটা মিশে গেল লাল কাপড়টায়। কেউ যেন গলা ফাটিয়ে হেসে উঠল। একটু একটু করে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসার আগে একটা তীব্র কণ্ঠস্বর কানে ভেসে এলো, এই জন্যই তো বলে হারান মাঝির গল্প শুনবেন না, শুনবেন তো মরবেন। সংকেত অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন হেমন্ত দত্তের কলমে বাদলা রাতে ভয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।